জেপি প্রোডাকশন হাউসের তৃতীয় তলায় অবস্থিত এক বিশাল ভিআইপি রুম। বাইরে হয়তো সেমিনার ট্রেলার নিয়ে আলো উল্লাস চলছে, কিন্তু ভেতরে এই রুমে চলছে আরেক গল্প। দেয়াল জুড়ে গাঢ় কাঠের প্যানেলিং, উপরে ঝুলছে নরম সোনালি আলো, মেঝেতে মোটা কার্পেট, ঘরের মাঝখানে চড়া সোফাগুলো অর্ধবৃত্তে সাজানো, মাঝখানে নিম্ন টেবিল। সোফাগুলোয় বসে দেশের ক্ষমতাধর ব্যক্তিবর্গ, মাঝে নিম্ন টেবিলে ক্রিস্টালের গ্লাসে বিভিন্ন রকমের নামি দামি ওয়াইন, গ্রে গুস্টোম, পেরিক নুব্লো, লেবেল ম্যাকালন। সোফিয়া জাওয়ান বড় একখানা সোফায় একাকী বসে, হাতে হুইস্কির গ্লাস, বরফ গলা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রুমের সবচেয়ে বড় আসনখানা নির্ধারিত জেভি কিং আর্চের জন্য, যে এই মুহূর্তে অনুপস্থিত। পাশের সোফাতে রয়েছে আলী মির্জা, সামনে বড় আসন দুটি দখল করে আছে হানিফুল ইসলাম ও আতিকুর রহমান। এছাড়াও চারিদিকে আরো অনেক ছোট বড় ডিরেক্টর, প্রযোজক, মাফিয়া, গ্যাংস্টার যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। হানিফুল ইসলাম, আতিকুর রহমান ও বড় বড় ব্যক্তিবর্গের পাশে কম বয়সী মেয়েরা বসে, যাদেরকে তারা বারবার অযাচিত ভাবে স্পর্শ করছে। কত হবে মেয়েগুলোর বয়স? 17 কিংবা 18। পরনের পোশাক এতটা ছোট যে শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। কেউ এখানে ইচ্ছে করে এসেছে, তো কেউ কাউকে জোর করে আনা হয়েছে। বাস্তবতার কাছে তারা হেরে গেলেও মুখের মেকি হাসি এক মুহূর্তের জন্য সরে যায়নি। রানা একটু পর এসেছে, সাথে তার একটা মেয়েকে নিয়ে। এতক্ষণ ওই মেয়ের সাথেই ছিল। শেষবারের জন্য মেয়েটি অধর অধর ডুবিয়ে ছেড়ে দিল, গিয়ে বসে পড়লো আলী মির্জার পাশে। বসে একের পর এক উইস্কির বোতল খালি করা ব্যস্ত হয়ে পড়ল। তার বাবা আটকানোর জন্য ওর হাত ধরতে ছাড়া মেরে সরিয়ে দিল ওনার হাত। লিভ মি ড্যাড। সে সম্পূর্ণ মাতাল হয়ে গিয়েছে। ড্যাড, আমার ওই ধানি লঙ্কাকে লাগবে, এক রাতের জন্য হলেও লাগবে। আলী মির্জা ছেলেকে কোনো মতে সামলিয়ে সবার দিকে একটা হাসি উপহার দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ, সাথে আরো 100 টাকা এনে দেবো। আমার 100টা পরে লাগবে, ওকে আগে লাগবে। আচ্ছা চুপ করে বসে থাকো, এনে দেবো। ওই মেয়ের জন্য আমি লোক লাগিয়েছি। আলী মির্জা ছেলের সাথে কথা সেরে সোফিয়ার দিকে তাকান। সোফিয়া, এবারে চালানে 100টা মেয়ে কম ছিল, আর বাচ্চাগুলো ঠিক মতো ছিল না, সবগুলো সাথের ঊর্ধ্বে ছিল। সোফিয়া নিজের ঠোঁটের হাসি বজায় রেখে শক্ত কণ্ঠে শুধালো, আমি আরো 200টা বেশি পাঠাবো, আর বাচ্চার ব্যাপারটা পরের বার ঠিক হয়ে যাবে। সোফিয়া, এই কারণে তুমি ক্ষমতা শীর্ষে। এটা আপনি দেখে এখানে বসে ভারত ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ডের ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। সোফিয়ার মুখের হাসি চড়া হলো, হাতে থাকা গ্লাসখানা ঘুরিয়ে ঘুরিয়ে নিজের গলা ভিজিয়ে নিলেন। যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই ক্ষমতার শীর্ষে থাকতে পারে। কিন্তু সোফিয়া, আমি শুনেছি আন্ডারওয়ার্ল্ডে ব্ল্যাক হান্টার নামে কোন নতুন গ্যাংস্টার বস এসেছে। তুমি হয়তো জানো না, ভারতের 50% ডিল এবার তার হাতে। পলিটিক্যাল পার্টির লোকেরা তার সাথে হাত মেলাচ্ছে নিজেদের চেয়ার বাঁচানোর জন্য। তার মানে বুঝতে পারছো তো সোফিয়া? বাক্যখানা শুনতেই সোফিয়ার মাথায় টপ করে আগুন জ্বলে উঠল। সে নিজে এ ব্যাপারে দুদিন আগেই জেনেছে, অনেক লোকও লাগিয়েছে, বাট কিছুই খুঁজে পায়নি এই ব্যাপারে। সে মুখ খুলে কিছু বলার আগেই আতিকুর রহমান বলে উঠছেন, আমাদের জেবি কিং কোথায়? সোফিয়া নিজের রাগটুকু সংবরণ করে নিল। উনি জানেন কখন কি করতে হয়। এখন সবার সামনে কিছু বলা মানে নিজেরই ক্ষতি করা। রনও একটা ইম্পর্টেন্ট কাজে আছে, রনও আসার আগে আপনারা এগুলো দেখুন। সোফিয়া হাতের ইশারা করতে সাথে সাথে মেয়েগুলো সব বেরিয়ে গেল এবং তার বিশ্বস্ত অনুচর আরব বংশোদ্ভূত আব্বাস এগিয়ে আসে। সে এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল, কালকেই এসেছে, হাতে কয়েকটি প্যাকেজ। এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগসগুলোর মধ্যে অন্যতম। এলএসডি, এমডি, এএম, ফেন্টানিল, কারফেন্টানিল, ক্রিস্টাল ম্যাথ। আর যে ভেন্যুতে এসে চারপাশে পর্যবেক্ষণ করে নিয়েছে অনেকবার, কিন্তু না, সানাকে কোথাও দেখা যাচ্ছে না, সাথে ওই 12 ভাতারি কেউ না। তার মানে নিশ্চিত এই মেয়ে ওই ছেলের সাথে আছে। মুহূর্তেই আর্যের মাথায় রাগই চড়ে গেল। সে সামনে পা বাড়ানোর আগেই কেউ তার কাঁধে হাত রাখে। পেছন ফিরতেই তার হাসি চড়া হলো। সামনে মানবের কাঁধে চাপড়ে মেরেই বলে উঠছে, হেই রিজভি, তোর এত লেট? আর্যের সামনে দাঁড়িয়ে থাকা মানব হলো তার একমাত্র কলেজ বন্ধু ডক্টর রিজভি, উজ্জ্বল শ্যামরাঙা রিজভি। তুই জানিস ডাক্তার হওয়া সবচেয়ে কঠিন কাজ? আর যখন কোনো
সাইকিয়াট্রিস্ট হবি সেটা আরো কঠিন। এখন এটা বল, ভাবি কোথায়? তাদের কথার মধ্যে জ্যাক আছে আর্যের কাছে। বস লেডি আপনাদের অপেক্ষায়। চল আগে ওই দিকটা দেখি, পরে কথা হবে। জ্যাক, তুমি আগে সানা কোথায় তা দেখে আসবে। তারা দুজনেই চলে গেল সেই ভিআইপি রুমের উদ্দেশ্যে। জেবি প্রোডাকশন হাউসের দ্বিতীয় তলায় আলো আধারের মাঝে সানা দাঁড়িয়ে। সে এখন বশীভূত এখনো। সামনে থাকা মানবের হাতে একটা ইঞ্জেকশন। সে এটাকে খুলছে আর নিজের যান্ত্রিক আওয়াজ বের করছে। ইউ নো হোয়াট বেবি গার্ল, এই অপ্রাসকতার খেলায় সবচেয়ে ইনোসেন্ট প্লেয়ার হলে তুমি, যে বিনা দোষে এমন একজনের সাথে জড়িয়েছো যে কিনা একটা নরখাদক হিংস্র জানোয়ার। আর ওই জানোয়ারটার একমাত্র দুর্বলতা তুমি। জানো তো, ও অনেক চেষ্টা করেছে নিজের দুর্বলতা লুকাতে, কিন্তু ব্যর্থ হয়েছে সে। তাই তোমাকে কষ্ট পেতে দেখলে গলা কাটা মুরগির মতো ছটফট করবে ওই জানোয়ারটা। আর আমি বুঝাবো হাত দিয়ে তার বুকের বাম পাশে ইশারা করে। এখানে এখানে থাকা মানুষটা কত কষ্ট পেলে নিজেকে কতটা ব্যর্থ মনে হয়, এই কতটা এই সাম্রাজ্য সবকিছু তছন করে মনে করে হয় তছনছ করে দিব একদম। তার জন্য তোমাকে কষ্ট পেতেই হবে। মাস্টার হাতের ইঞ্জেকশন খানা একটু পর পুশ করতেই পেছন থেকে একটা বিকট শব্দ হয়। মুহূর্তে সানা হিপ্রেস থেকে ছিটকে বাইরে আসে। মাস্টার আওয়াজ হওয়ার সাথে সাথেই সরে গিয়েছে। সানা বড় বড় শ্বাস নিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে। একে তো প্রথমবার তাকে হিপ্রেস করা হয়েছিল, তার উপর এতক্ষণ কিয়ৎকাল পর তার কাঁধে কারো হাত স্পর্শ অনুভূত হতে সে পেছনে না ফিরেই কাঁধে থাকা হাত ধরে পা ঘুরিয়ে ফেলে দিল। পেছনের ব্যক্তির শরীর গুলো মধ্যাকর্ষণ হারালো আর এক নিঃশ্বাসে মাথার উপর দিয়ে উঁচে পড়লো মাটির বুকে। নিঃশব্দে শুয়ে পড়ল পরাজয়ের ভঙ্গিতে। সানাও হাত ছেড়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়াতেই তার কানে আসে সামনের মানবের ব্যথাতুর শব্দ। গেল গেল গেল, আব্বে আমার না হওয়া বউ, না করা বিয়ে, সাথে থাকা কুমোর সব গেল। সানা চোখ বড় বড় করে সামনে তাকাতে নজরে আসে এসপি মেঝেতে চিৎ পটাং হয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। এসপি, তুই পড়ে গেলি কিভাবে? আর এসপি বাকরুদ্ধ। না মানে এখন তার কি বলা উচিত? এই মেয়ে নিজেই ফেলে দিয়ে জিজ্ঞেস করছে তাকে। মানে সারাক্ষণ পার্টিতে দাঁড়িয়ে থেকে আমার বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মেঝেতে গড়াগড়ি খাই। তুই চিন্তা করিস না, আমি ইচ্ছে করেই পড়ে গেছি। আরে ধুর, আমি বোঝাতে চেয়েছি তুই এখানে এসেছিস কিভাবে। বিপদ খুঁজতে খুঁজতেই এসেছি, অনেকক্ষণ শান্তিতে ছিলাম, তাই ভাবলাম তোকে খুঁজে নিয়ে আসি। তুই তো হাত ধুতে গিয়ে একদম পুরো মনে হচ্ছে স্বর্গের ওয়াশরুমে চলে গিয়েছিস। ওইদিকে ব্রতকে খুঁজছে। আরে আমি কি বলবো, বাথরুমে ওই রান। বাক্যখানা বের করতেই পারল না রমণী, তার আগেই থেমে যেতে হলো। ওই কি? কিছু না, তুই ছোট মানুষ বুঝবি না, এখন উঠে আয়। সানা নিজের হাতখানা বাড়াতেই এসপি গর্জে ওঠে। তুই একদম আমার কাছে আসবি না, দূরে থাক। একে তো তুই আমার হবু হবু বিয়ে নিবু নিবু করে দিয়েছিস, তার উপর ছোটবেলা থেকেই তোর ওই উল্টাপাল্টা কুংফু ক্যারাটে আমার উপরে তুই ট্রাই করে আমার দুইবার হাত ভেঙে ফেলেছিস। এবার কোমর ভেঙে একেবারে প্রতিবন্ধী বানিয়ে দে, তারপর আমি রাস্তার পাশে থালা নিয়ে বসে বলবো যে বিপদ খুঁজতে চান সে একটু কটকটির ঠিকানায় চলে যান। আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? আমি ভাবলাম কে না কে। তোর ভাবনা তোর কাছেই রাখ। আর তুই এখানে কি করছিস এই অন্ধকারে? ওখানে তো নো এন্ট্রি সাইনবোর্ডও ছিল, যেটার সাথে ধাক্কা লেগে আমি ওখানে আরেকবার পড়েছি। বুঝতে পারছি না জীবন আমাকে এত ধাক্কা কেন খাওয়াচ্ছে। আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। না মানে আগে তো তোর একটু পড়ে ভোলার রোগ ছিল, এখন কি এটার আপডেট হয়ে 2-3 সেকেন্ড পরে ভুলে যাস? আরে জমানা আপডেট হচ্ছে, অভ্যাস তো আপডেট হবে তাই না? তুই এখন উঠে আয়, চল ভেন্যুতে চল। এসপি উঠে হাত ছাড়া দিয়ে দাঁড়ায়। দুজনেই চলে যায় নিচে। তারা যাওয়ার সাথে সাথে অন্ধকার থেকে বেরিয়ে আসে মাস্টার। তার কাজ অসফল হওয়াতে সে রাগে জোরে একটা থাবা বসিয়ে দেয় দেয়ালে। পর মুহূর্তেই দূরে থাকা সেই ইঞ্জেকশনের দিকে নজর যেতেই নজর আসে ইঞ্জেকশনের একটু খালি। তার মুখে আবারও হাসি ফুটে উঠল। বেবি গার্ল, ইটস এনাফ ফর ইউ নাইট মেরার্স।
ভিআইপি রুমের আলোচনা সব শেষে হানিফুল ইসলাম প্রস্তাব দেন। মিসেস সোফিয়া, আমি আপনার নতুন বিজনেসের 40% ইনভেস্ট করতে রাজি, কিন্তু তার পরিবর্তে আমারও কিছু চাই। আগে বলুন। আর যে এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, পাশে থাকা রিজবির তার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। সোফিয়া, আমার আজকের জন্য পার্টির সবচেয়ে সুন্দর হুড়পুরিটাকে চাই। কথাটা শুনতে আর যে তার দিকে ভ্রু কুচকে তাকালো। হুড়পড়ি কি? আপনি একবার শুধু নাম বলুন। আর কে? আর যে নতুন মুভির ওই ডিজাইন। বাকিটা মুখ দিয়ে তার আর বের হলোই না। তার আগে আর যে যন্ত্র মানবের মতো তার কলার ধরে মুখে একের পর এক সিংহের মতো থাবায় বসিয়ে দিল, আর মুখ থেকেই বের হলো। কুত্তার বাচ্চা, হারামের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওর দিকে কুদৃষ্টিতে তাকানোর? তুই কার দিকে নজর দিয়েছিস জানিস? শুয়োরের বাচ্চা, আজকে আমি তোর চোখ উপড়ে ফেলবো। আর্যের হুশ জ্ঞান হারিয়ে হানিফুল ইসলামকে মারতে থাকলো। হানিফুল ইসলামের গার্ডগুলো পেছন থেকে এগিয়ে আসে, তারাও আর্যকে আটকাতে পারছে না। সোফিয়া ইশারা করতেই মুসাব ও আব্বাস এগিয়ে যায়, সাথে রিজবিও, জ্যাক। চারজন মিলে আর্যকে ছুটিয়ে আনতে পারছে না। আর্যের শরীরে যেন অসুর শক্তি চলে এসেছে। রিজবি জানে আর্যকে কিভাবে শান্ত করতে হয়, তাই তার কানে ফিসফিস করে বলল, কি করছিস কি আর? চারপাশে দেখ, ওরা একবার জানতে পারলে মেয়েটাকে মেরেই ফেলবে। রিল্যাক্স, কাম ডাউন। মূর্তি আর যে কিছুটা শান্তই হয়ে আসে। রিজবি ও জ্যাক তাকে নিয়ে চলে যায়। হানিফুল ইসলামের অবস্থা খারাপ, তার নাকে মুখে রক্ত, আর একটু হলেই তার জান ফুরুত হয়ে যেত। তাকে তার গার্ডগুলো এগিয়ে এসে হসপিটালে নিয়ে যায়। তারা যেতেই সোফিয়া পরিস্থিতি সামাল দেয়, কিন্তু চারিপাশে থাকা শকুনের দলগুলো যা বোঝার বুঝে গিয়েছে। তারা জেবি কিংকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। এখন এমন মনে হচ্ছে তারা যেন আর্যের রাগ নয়, কোনো খাজানা খুঁজে পেয়েছে। সামনে থাকা মুখোশধারী মানুষগুলো ঠোঁটের করে বাঁকা হাসি ফুটে উঠল। সোফিয়া হাতের ইশারায় আব্বাসকে কাছে রাখলো। আজকের পার্টির পরেই ওই মেয়ের কাহিনী খতম করে দেবে, আমি যেন ওকে আর দ্বিতীয়বার না দেখি। আধ ঘন্টা পর আর্যে বারের ভিআইপি কর্নারে বসে সাথে রিজবি। তার এখন মনে হচ্ছে সে রাগের মাথায় কোনো ভুলই করে ফেলেছে। ওখানে থাকা হায়নার দলগুলো নিশ্চয়ই সানার পেছনে পড়বে। একটু পর আয়ান তার কাছে আসে। স্যার, ম্যাম ওই ইসরে পাকা ছেলেটার সাথে হাসছে। এমনিতে আজের মাথায় রাগ চড়ে আছে, তার উপর সানাকে এসপির সাথে দেখে তা তো দ্বিগুণই হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার আগে রিজবি তার হাত ধরে ফেলে। কি করছিস কি আর? এমনিতেই তোর জন্য মেয়েটার লাইফ রিস্কে, তারপর যদি এখন তুই ওর কাছে যাস তাহলে সবার সন্দেহ সত্যিতে পরিণত হবে। আর একটা লম্বা শ্বাস টেনে নিজেকে নিয়ে সংবরণ করে দিল। জ্যাকের দিকে ফিরে তাকায়। জ্যাক, ওই 12 হাতারিকে গুলি দিয়ে উড়িয়ে দাও। বস সবার সামনে। আরে ইয়ার, চিপা চাপায় নিয়ে সানডে মানডে ক্লোজ করে দে না। দূরে থাকা এসপি নজর ঘোরাতেই মিলিত হয় একজোড়া খেয়ে ফেলা দৃষ্টির সাথে। মুহূর্তে একটা ঝোঁক গেলে সানার দিকে ফিরে বলে ওঠে, মা জননী, দেখুন আপনার জাউরা জামাই কিভাবে তাকিয়ে আছে শকুনের মতো। মনে হচ্ছে আমাকে কাঁচা কাঁচা ঘিরে খেয়ে ফেলবে উইদাউট ওয়াটার। আপনি থাকুন, আমি একটু মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি। এই বলে সে চলে যায় একপাশে। সারহাত কিছুক্ষণ পর ভেন্যুতে আসে, হাতে একটা আইস ব্যাগ। সে জানে সানার হাতে যেটা ফেলেছে সেটা তুলতে তার ভীষণ কষ্ট হবে। সেই কষ্ট লাঘব করার জন্যই এই আইস ব্যাগ। নজর ঘোরাতে দৃষ্টি পড়ে রমণীর উপর। তার মুখের হাসি চওড়া হলো, এগিয়ে গেল সেদিকে। অদূরে দাঁড়িয়ে থাকা আয়নের নজরে পড়ে সারহাদের উপর। পাশে আরজে বসে একের পর এক ড্রিঙ্কস খালি করেই চলেছে। স্যার, সামনে দেখুন। এখন আবার কোনটা এসেছে? স্যার, এক ভাইকে তো গুলি দিয়ে উড়িয়ে দিলেন, কিন্তু এখন আরেক ভাই এসেছে। আরজে তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায়। নজরে আসে সারহাদ সানার দিকে একটা আইস ব্যাগ এগিয়ে দিচ্ছে। তার হাত মুষ্টিবদ্ধই হয়ে এলো, চোখে শিরা ফুলে উঠেছে। কিছু না ভেবে এগিয়ে যাবে, এমন সময় আবারও রিজবি তাকে ধরে ফেলে। ইয়ার, আবার তো শুরু হয়ে গেল বস এখানে। রিজবি তাকে জোর করে বসিয়ে দিল। আর যে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সংবরণ করে জ্যাকের দিকে তাকে রুক্ষ স্বরে আদেশ ছুড়ে, জ্যাক, এটাকে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দাও। শালার চার দিকে এত মৌচাক থাকতে সব মৌমাছিগুলোর নজর শুধু আমার একান্ত মৌচাকেই কেন? হতে পারে তোর মৌচাকের মৌ। আর
আর বলা হয়ে উঠল না রিজবির, তার আগেই তার মুখে পড়েছে আরজের খুশি। আরজে আরেকটা দেওয়ার জন্য হাত তুলতে রিজবি 2 হাত দূরেই চলে গেল। ইয়ার আই এম জাস্ট জোকিং, ইটস আ জোক। আরজে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আবার বসে পড়ে। শালা অল্প বয়সে বইয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। অর্থবৃত্তকার কালো কাচের পার্টিশনে ঘেরা বাড়ির ভিআইপি কর্নারের ভেতরে চড়া সোফাগুলো গভীর কালো ভেলভেটে মোড়া, সামনে লো টেবিল গুলো গাঢ় মার্বেলের, তার উপর নিখুঁতভাবে সাজানো ক্রিস্টালের গ্লাস, বড় ভর্তি বালতি আর নামি দামি ওয়াইন। সেই কর্নারের সবচেয়ে বড় আসনখানা দখল করে আছে আরজে ও রিজবি তাকে বারবার নিষেধ করছে আর রিংস না করতে, কিন্তু আরজে যেন কানেই তুলছে না। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রমণীর হাতের দিকে, যেখানে সে চেপে ধরে আছে সারহাদের দেওয়া আইস প্যাকটা। সারহাদকে ওই সময়ে আয়ান কথা বলার বাহানা নিয়ে গিয়েছে কোথাও। স্টপ ইট ইয়ার, এখনো ট্রেলার রিলিজ হয়নি, হবার পর তোকে মিডিয়ার সামনে যেতেই হবে। আর এত হাইপার হচ্ছিস কেন? ইট জাস্ট আ আইস প্যাক। প্রত্যুত্তর এলো অন্য পাশের মানবের গভীর স্বর, অদূরে দাঁড়িয়ে থাকা বিখেলি সানা। সারহাদ নজরে না আসতেই রেখে দিয়েছে আইস প্যাক। সে নিতে চায়নি, তারপরও সারহাদ জোর করে তাকে দিয়েছে। সে না করার আগে আয়ান চলে এসেছিল। রিজবি আবারও তার দিকে তাকায়। আমার মনে হচ্ছে তুই ওর সাথে অনেক বেশি আপসেট হয়ে পড়েছিস। You know that, Rizvi? It's been 14 years and she knows nothing. আমি অনেক চেষ্টা করেছি ওর থেকে দূরে থাকার, ওকে সবে না জড়ানোর, কিন্তু আমি ব্যর্থ। বারবার ওর কাছে গিয়েই আটকে পড়ছি। তোর এবার ওকে সত্যিটা বলা উচিত। কি বলবো আমি ওকে? যে আমার মধ্যে একটা হিংস্র দানব আছে যে শুধু রক্তকেই চেনে। এটা না বল, অন্তত এতটুকু বলতে পারিস তুই সব সময় ওর সাথে ছায়ার মতো ছিলি, এমনকি ওর তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই তাকে থামিয়ে দিল। এসব ছাড়, এখন এটা বল, ঈশানীর কন্ডিশন কেমন? অনেকটা ডেভেলপ করেছে। এমন থাকলে 6 মাস পর ওর অপারেশন করা যাবে। আচ্ছা, তুই কি ঈশার ব্যাপারটা নিয়ে এখনো গিল্টি ফিল করছিস? ওর ভাইয়ের খুন আমার কারণে হয়েছে। রিজবি তার কাঁধে একটা হাত রাখলো, সান্ত্বনার স্বরে বুলি ছুল। তোর জন্য না, তোর ভিতরের দানবটার জন্য, যেটা তোর মা নিজ হাতে বানিয়েছে। আর হ্যাঁ, আমি তোর মেডিসিন নিয়ে এসেছি। তুই এই মাসে অনেক বেশি মেডিসিন নিয়েছিস। এত বেশি নিলে লাইফ রিস্কে চলে আসবে। আরজে নিজের চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে পড়ল। ছোট করে ফুটে উঠল তচ্ছিলের হাসি। এর মধ্যে জ্যাক আছে। বস, ওই সময় গার্ডগুলোকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু তারা বলছে তাদের কিছুই মনে নেই। আরজে ও রিজবি দুজনেই উঠে চলে গেল জ্যাকের সাথে। ভেনুর ভিআইপি আসনগুলোতে আতিকুর রহমান বসে। আজকে উনি আরজেকে দেখে নিজে ভীষণ ভয় পেয়েছেন। চোখে মুখে কতটা হিংস্রতা ছিল, কেমন অমানুষের মতো মেরে চলেছিল। এখানে বসে অপেক্ষা করছেন তার সেক্রেটারি সিরাজের জন্য। তাকে লাগিয়েছে কে সেই মেয়ে যা জানার জন্য, যার জন্য জেবি কিং এতটা উতলা হয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে সিরাজ আসে, সামনে হাত দিয়ে ইশারা করে বলে উঠছে, স্যার, ওই যে কোনায় একটা ব্ল্যাক ড্রেস আলা ছেলের ডান পাশে দাঁড়ানো মেয়েটা দেখছেন, এটাই সেই ডিজাইনার যার জন্য অর্থমন্ত্রী মার খেয়েছে। আতিকুর রহমান তীক্ষ্ণ চোখে দেখলেন সানাকে, যে ইতিমধ্যে সানিতা ও এসপির সাথে কথা বলছে। ওই ছেলেটা ওর অ্যাসিস্ট্যান্ট চৌধুরীদের ছেলে, আর পাশে দেখা মেয়েটা খুরজিল ফারুকির মেয়ে। ওই মেয়ের সাথে কি সম্পর্ক হতে পারে জেবি কিংয়ের? স্যার, হতে পারে গার্লফ্রেন্ড বা বিছানার সঙ্গী। এমন হতে পারে বলে আমার মনে হয় না। কেন স্যার? কারণ জওয়ানদের সাথে আমি বিগত 12-13 বছর আছি। আমি কোনোদিনও আরজেকে কোনো নারীর স্পর্শে যেতে দেখিনি, আর না সে এসবের ধারের কাছে ছিল। এসব তো সুফিয়া জওয়ান সামলায়, ও তো এসব কিছু থেকে দূরেই থাকে। এখানে অন্য কোনো ব্যাপার আছে যেটা জেবি কিং সবার থেকে লুকাতে চাইছে। স্যার, যাই হোক, মেয়েটা কিন্তু একদম হ্যাপি আছে। তড়িৎ গতিতে
আতিকুর রহমান তাকে সতর্ক করলেন। এই মরতে নাকি? ওই আরজেকে ধরো, ওই আরজের জিনিসে চোখ দিলে সে ডিরেক্ট মেরে ফেলবে। উনি সিরাজকে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু নিজে তাকে আছেন সানার দিকে, মনে মনে বলছেন পুরোপুরি তো বটে, জিবি কিং এর পছন্দ বলে কথা। সারহাদ মাস্টার ভেনুতে এসেছে, তার ভীষণ রাগ হচ্ছে ওই আয়ানের উপর। তাকে উচ্চপাচা কি বলে নিয়ে গিয়েছে। নিজেকে শান্ত করার জন্য ভিআইপি আসনগুলোর দিকে যেতেই নজরে আসে আতিকুর রহমানকে। হাতে ওয়াইনের গ্লাস, ছোট বিশ্রী হাসে আর চোখে লোভালু দৃষ্টি। তার দৃষ্টি অনুসরণ করতে নজরে আসে সানা। মুহূর্তেই তার চোয়া শক্ত হয়ে আসে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাওয়ার আগেই সাথে থাকা এজাজ তাকে আটকায়। বস, চারিদিকে মিডিয়া ও জওয়ানদের লোক, এখানে কোনো ভুল করলে ম্যামের জন্য ভালো হবে না। সারহাদ বড় বড় নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে সামলে আতিকুর রহমানের সামনে গিয়ে দাঁড়ায়। আতিকুর রহমানের দৃষ্টিতে ব্যাঘাত ঘটতে তিনি চোখ তুলে তাকালেন। মুহূর্তে দৃষ্টি মিলিত হয় একজন অগ্নি চোখের সাথে। তিনি মুখে হালকা হাসি টেনে বাক্য শুধালেন, আরে সারহাদ, কি খবর তোমার? আপনার মৃত্যুটা কিভাবে হলে আপনার ভালো লাগবে একেবারে, নাকি ধীরে ধীরে টেনে হিচড়ে কলেজাটা বের করলে? সারহাদের এমন কথা আতিকুর রহমান তাজ্জব বনে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে মেকি হাসি দিয়ে বলে উঠেন, নাইস জোকস। জানো, তোমার বাবার দাদা অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন তারা। ভালো না, বোকা ছিল তারা। কতগুলো কালসাপকে দুধ কলা দিয়ে বড় করেছিল, যেগুলো নিজের স্বার্থের জন্য তাদের ছবল মারতেও এক সেকেন্ডও ভাবতো না। তিনি একটা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালেন, কিছু না বলে শুকনো মুখে অন্যদিকে চলে গেলেন। এখন এই ছেলের সামনে কি বলতে না বলতে কি বেরিয়ে আসে। তিনি যাওয়ার সাথে সাথে সারহাদ ওই দিকে ঘাড় করে তাকে হঠাৎই হেসে উঠছে, ছানটা বিকৃত সেই হাসে। The night has offered me my prey. সানা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এসপিকে সাহস জুগিয়েছে সানিতার ব্যাপারে তার মামাকে বলার জন্য, কিন্তু কিছুতেই মানাতেই পারছে না এই ছেলেকে। শেষমেশ সানা সাফ বলে দিয়েছে, তুই যদি আজ না বলিস তাহলে আমি নিজে ঘটকালি করব সনিতার জন্য। এসপি চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠে একটা বিস্ময়। কি বলছিস কি? অবশেষে তুই ঘর শত্রু বিভীষণ হবি? হ্যাঁ হব। বিয়ে খেতে হলে দেখতে হলে এমনটা হতেই হবে, না হলে তুই আজীবন চিরকুমার হয়ে থাকবি সালমান খানের মতো, আর আমি আজীবন বিয়ে না খেয়ে থাকবো, বিয়ে না দেখেই থাকবো। আরো অনেক হুমকির পর অবশেষে এসপি রাজি হলো। খুশদিল ফারুকের সামনে দাঁড়িয়ে সানা ও এসপি। কেমন আছেন হরপ্পা? কাটাপ্পা, মামা। আলহামদুলিল্লাহ, তোমার কি খবর মা? ভদ্রলোক সানাকে সানিতার মতো আদর করেন, ছোটবেলা থেকে বড় হতে দেখেছেন তিনি। উপরওয়ালা যেমন রেখেছেন আর কি। আচ্ছা মামা, আপনাকে এসপি কিছু বলতে চায়। এসপি পেছন থেকে সামনে আসলো। ভদ্রলোক তাকে দেখে কপাল কুঁচকালেন। তুমি এখন কি করছো? এসপির গলা দিয়ে স্বর বের হওয়ার আগে পাশে থাকা রমণী প্রত্যুত্তর করল, কেন মামা, ও আসবে না মানে? আরে 100 বার আসবে, কিন্তু ওর কাজ তো পার্টির শেষে। মামা তুমি জানো না, ও তো ঝাড়ুদারের অ্যাসিস্ট্যান্ট ঝুড়িদার, তাই ওর কাজ তো পার্টির শেষে। এসপি চোয়া ঝুলে যাওয়ার অবস্থা। সানার চোখে মুখে বিস্ময় হয়ে আছে। 1 মিনিট, এই বলে সানা এসপিকে একটু অন্যদিকে নিয়ে যায়। শক্ত কণ্ঠে ফিসফিসে বলে হচ্ছে, কুত্তা, তুই আমাকে ঝাড়ুদার বলেছিস? আবে বানোয়াট, উনি মীর জাফরের বংশধর, আর তুই ওনার কথা শুনছিস? সত্যি? আবে 100-তে 0% সত্যি। দুজনে আবার চলে এলো খুশদিলের সামনে। মামা, আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার অ্যাসিস্ট্যান্ট। কি বলছো কি? এটা হতে পারে না। কেন মামা? ও এতটাও যোগ্য না যে তোমার অ্যাসিস্ট্যান্ট হবে। ও না ফ্যাশনের ফ জানে, আর না ডিজাইনের ড জানে। সানা খুশদিলের কণ্ঠে এসপির জন্য এমন অপমান শুনতে ফিক করে হেসে দিল। অন্যদিকে এসপির মনে মনে রেগে ফায়ার। তার ইচ্ছা করছে খুশদিলের নকশি ফাটিয়ে দিতে। তার মেয়ের জামাইকে এমন সত্যি কথা বলে অপমান করে? এই লোক তাকে ভাবেটা কি? যদি না সানি ওনার মেয়ে হতো তো এতক্ষণে ওনার সামনেই রফা দফাই করে দিত। আর তার সাথে যিনি দাঁড়িয়ে কিভাবে তার অপমানে দাঁত বের করে হাসছে।
এর কানের নিচে 4টা বাজালেই ভালো হতো। আচ্ছা তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে আমার প্ল্যান বসে আছে। সানা এসপির দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করলো বলতে। এসপি একটা ঠোক গিলে বলতে শুরু করলো, বলছিস কি আমার নামে তসবি না পড়ে আল্লাহকে ডাকলে জীবনে আর একটু উন্নতি হতো। সানা খোঁজ দিলেন পেছন থেকে, তাকে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছে কি বলতে হবে। না মানে মামা আমি আপনার কি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ম্যামা করছো? কি বলো তাড়াতাড়ি বলো। আমি তোমার মতো আওরাগিরি করি না, আমার সময়ের দাম আছে। পেছনে সানা নিজের হাতে কপাল চাপড়ায় আর মনে মনে ভাবছে, উপরওয়ালা না এই ছেলে বলতে পারবে কিয়ামতের আগ পর্যন্ত, আর না আমার বিয়ে খাওয়া হবে। কতটা আশা করেছিলাম আজকে এ বলবে আর আমি বিয়ে খাবো 2 দিন পরে। না, আমার আর বিয়ে খাওয়া হবে না এই জীবনে। এসপি বারবার শুকনো ঠোক গিলে নিজের গলা ভিজিয়ে নিচ্ছে। চোখ বন্ধ করতে মনে পড়ছে ছোটবেলায় মামা তাকে কিরকম শাসন করতো। মামা আপনি বি শুনতে ভদ্রলোক ধরে নিলেন নিশ্চয় বিয়ের কথা বলছে এই ছেলে। মাথা খারাপ নাকি তোমার? সারহাদ এখনো বিয়ে করে নাই আর তোমার মনে হয় বিয়ের ফুল ফুটেছে, ওই ফুলের গোড়া দিয়েই কেটে দাও, আর না হয় আমি ওই ফুল গাছকে উপড়ে ফেলে দেব। আর হ্যাঁ, ওই ফুল যদি তোমার মেয়ে হয় তাহলে আমি তোমার ফুলের বাগানে আগুন জ্বালাবো। আমি বিয়ে বলি নাই, তাহলে আমি বাড়ি যেতে চাই। তো তুমি বাড়ি যাও না গাড়ি যাও, আমার কি? আমি কি তোমায় আটকে রেখেছি নাকি তুমি ভাবছো আমি তোমার কোলে করে নিয়ে দিয়ে আসবো? না মানে মামা ছোটবেলায় তো তোমার তোতলানোর অভ্যাস ছিল না? নিশ্চয়ই তাওড়াগিরি করতে করতে তোমার তোতলানোর অভ্যাস শুরু হয়ে গেছে। এখন সারো আমার সামনে থেকে, আমার আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলে তিনি এসপি আর সানাকে পেছনে ফেলে চলে গেলেন। অন্যদিকে সানা কিছু না বলে এসপির পিছে ধুমধুম করে একটা কিলি বসিয়ে দিল। তুই আর আমার সাথে একটা কথাও বলবি না? সামান্য একটা কথা বলতে পারিসনি? এটা সামান্য কথা, এটা তো সারা জীবনের প্রশ্ন। জীবনের প্রশ্ন জীবনই থেমে যাবে, তোর মুখ দিয়ে বের হবে না। এই বলে সানা চলে যায়, পেছন পেছন এসপিও আসে। আরে শোন না ইয়ার, আমার মনে হচ্ছে ওনাকে বলার থেকে তো পালিয়ে নিয়ে যাওয়া আরো ভালো। আবার ওটার জন্য সাহস হচ্ছে ভরপুর। সানিতা সাফ সাফ বলে দিয়েছে পালিয়ে কোথাও যাবে না, ওর পাপা থাকলেই ও বিয়ে করবে। তাহলে এবার কি হবে? কি আর হবে তুই এখানে বলতে পারবি না। ও পাপাকে ছাড়া বিয়ে করতে পারবে না, দুজনেই লটকে থাক। মাঝখানে আমার শুধু বিয়ে খাওয়া হবে না। ভেবেছিলাম কবজি ডুবিয়ে খাবো আমি তোর বিয়েতে, কিন্তু এখন মনে হচ্ছে লাইফও আমার স্বপ্ন পূরণ হবে না। ধুর, শুধু শুধু আমি লস প্রজেক্টে হাত দিলাম। তুই কি সত্যি শুধু বিয়ে খাওয়ার জন্য আমাকে বলেছিলি? হ্যাঁ, তো তোর কি মনে হচ্ছে? তুই প্রমাণ করে দিলি বন্ধুর সবচেয়ে বড় শত্রু। বন্ধু মানেই সুবিধাভোগী। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বড় বড় ডায়লগ দিতে হবে না। সানা ফিরতে ঈশানীর সাথে তার আবার ধাক্কা লাগে। মুহূর্তে ঈশানী তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুট হলো। সানা ফিরতেই ঈশানীর সাথে তার ধাক্কা লাগে। মুহূর্তে ঈশানী তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুট হলো। এই ডাইনি, দেখতে পাচ্ছিস না নাকি? লাল নাগিনীর বাচ্চা, লাল নাগিনী, তুই তোর চোখ পকেটে নিয়ে ঘুরছিস। তুই দেখতে পাচ্ছিস না নাকি চারিদিকে আদার হাজবেন্ড খুঁজছিস? আদার হাজবেন্ড মানে? আবে পরস্বামী বলেছে রে, অন্যের স্বামী। পেস্ট্রি মানে হচ্ছে তোর লাল নাগিনী পড়াশোনা করেনি, সাধারণ ইংরেজি বুঝতেই এর দাঁত ভেঙে যাচ্ছে। পড়াশোনা করবে কিভাবে? পড়াশোনার সময় তো ও অন্যের বয়ফ্রেন্ডের পেছনে দৌড়েছে। ঈশানীর রাগে চোখ মুখ লাল হয়ে উঠল। তাকে এত বড় অপমান করেছে, সে কিচ্ছু বলার জন্য মুখ খুলতে সানা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয়। ব্যাস, কোনো কথা বলবি না এখন, সর সামনে থেকে। আর হ্যাঁ, লক ইয়োর আইস। তাকে একটা মৃদু ধাক্কা মেরে সামনে চলে গেল। লক ইয়োর আইস? এখন এটার কি মানে? এসপি সানার পেছনে একটু গিয়ে আবারও ফিরে আসে। মানে কন্ট্রোল ইওর আইস। সে আবারও চলে যায় সামনে। ঈশানী এদিকে তাজ্জবে বনে গেল।
এটা কি হলো? তার সাথে এই ডাইনি তাকে পদে পদে অপমান করছে না, আর সহ্য করা যাবে না। অনেক করে নিয়েছে, এবার এটাকে এমন শিক্ষা দেবে সারা জীবন মনে রাখবে। পার্টির ঠিক সেই মুহূর্তে ভেনু যেন এক অদ্ভুত শ্বাসে থেমেছিল। ঠিক তখনই মঞ্চের দিক থেকে একটি কণ্ঠ ভেসে আসে। আয়ান মাইক্রোফোনে, তার হাতে আলো ধীরে ধীরে মঞ্চের দিকে সরে আসে। Ladies and gentlemen, it's time for the couple dance. তার ঘোষণার সাথে সাথে ভেনু সম্পূর্ণ বদলে যায়। সব আলো একসাথে উজ্জ্বল হয়ে ওঠে, ডান্স ফ্লোর ব্যস্ত হতে শুরু করে, ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠে, সঙ্গীত বদলে যায়, আলো নরম হয়ে আসে, রং বদলায় সোনালি থেকে গাঢ় নীলের দিকে। কাপলরা একে একে ডান্স ফ্লোরে নামে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে সানার দিকে চোখ সরায় না। সানা একবার চারিপাশে তাকায়, আলো, মানুষ, চোখ সব তার দিকে ফিরে আসছে ধীরে ধীরে। এসপি কিছু না ভেবে সানিতার দিকে এগিয়ে যায়। এসপির হাত বাড়ানোর সাথে সাথে সানিতা সাদরে গ্রহণ করে নেয়। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে, অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারহাতের দিকে, কিন্তু সারহাত সব কিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। রিয়ানা নিজের পা থামিয়ে দেয়, পেছন থেকে তার কানে আসে আয়নের কণ্ঠ। ম্যাডাম, ক্যান আই? রিয়ানা এক মুহূর্ত ভেবে ছোটে হাসি ফুটিয়ে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার মনে চলছে তুমুল যুদ্ধ। আরজে ধীরে এগিয়ে যায় সানার দিকে, কিন্তু তার আগে সারহাত চলে আসে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, যেন চোখে আগুন ঢেলে দিয়েছে কেউ। হাত মুষ্টিবদ্ধ করে গরম নিঃশ্বাস ছাড়ে সারহাত, নিজের ডান হাতখানা বাড়িয়ে দেয় সানার দিকে, হালকা ছোটে হাসি। সিমরান, লেট মি বি ইয়োর ড্যান্স পার্টনার। সানা কি করবে ভেবে উঠতেই পারছে না। চারিদিকে ক্যামেরা। এখন সারহাতকে ফিরিয়ে দেওয়া মানে তাকে অপমান করা, যেটা একদম ভালো দেখাবে না। তাই ভদ্রতার ভঙ্গিতে ঠোঁটে হালকা হাসি টেনে বাড়িয়ে দেয় নিজের হাত সারহাতের দিকে। ঠিক তখনই আরেকটি হাত এক ঝটকায় টেনে নেয় সানার হাত। আর যে কোথা থেকে এলো, কখন এলো, কেউ টেরই পায়নি। মুহূর্তে সবাই হতভম্ব। সানা তো বুঝতেই পারছে না কি থেকে কি হলো, আর এই লোক কোন আসমান থেকে নেমে এসেছে। আর যে সানার হাত এতটা শক্ত করে চেপে ধরেছে যেন নিজের সবটুকু রাগ তার হাতেই মিটাতে চাইছে। এনে দাঁড় করায় ডান্স ফ্লোরে। আর যে এক হাত সানার কোমরে শক্ত করে চেপে ধরে, আরেক হাত এখনো কবজিতে। সানা চোখ তুলতেই মিলিত হয় একজোড়া আগুন ছড়া দৃষ্টির সাথে। আর যে নিজের মুখ সানার কাছে, কানের কাছে ঝুঁকে নিয়ে আসে। হাউ ডেয়ার ইউ ওয়াইফি, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে আমার পার্টিতে আমার শহরে অন্য আরেকটা পুরুষের হাত ধরার? জাস্ট রিমেম্বার, তুমি আকাশে বিচরণ করা মুক্ত পাখি, কিন্তু তোমার সেই আকাশ শুধুমাত্র আমাতেই সীমাবদ্ধ। শব্দগুলো ফিস ফিস করে কিন্তু তার ছুরির মতো ধারালো। ডান্স ফ্লোরে আলো ঝলমল করছে, মানুষ হাসছে, আর যে তাকে ঘুরিয়ে নেয় সঙ্গীতের তালে। ঠিক এই ঘূর্ণনের মাঝখানে সারহাত দাঁড়িয়ে। ইতিমধ্যে তার চোখের শিরাগুলো ফুলে উঠেছে। আর যে সানাকে করা প্রতিটি স্পর্শ যেন তার বুকে ছুরি গেঁথে দিচ্ছে কেউ। তার হাতে ক্রিস্টালের ওয়াইনের গ্লাস, গাঢ় লাল তরলটায় আলোয় রক্তের মতো ঝিলমিল করছে। সারহাতের ভেতরটা যেন চূর্ণই করে দেয়। আর্যের দখল, সানার নির্ভীক উপস্থিতি সব মিলিয়ে তার বুকের ভেতর একটি তীব্র অসহ্য চাপ তৈরি হয়। তার আঙুল অজান্তে ওয়াইনের গ্লাসের চারিপাশে শক্ত হয়, ক্রিস্টাল কাপে একটি সূক্ষ্ম শব্দ, তারপর ঠাস, গ্লাসটা ভেঙে যায় তার হাতের ভেতরে। লাল ওয়াইন আর রক্ত একসাথে মিশে পরে মেঝেতে। কেউ খেয়াল করে না, সারহাত ব্যথা অনুভব করে না, কারণ এই মুহূর্তে তার ভেতরের জ্বালা হাতের কাটা থেকেও গভীর। সেই চাপ দেয় নিজের হাতেই, নিজের রাগেই। তার চোখ এখনো ডান্স ফ্লোরেই। কোনো কিছু না ভেবে সে এগিয়ে যাবে, এমন সময় এজাজ আসে ফিসফিস করে কিছু একটা বলতে। তড়িৎ গতিতে ভিড়ের এক পাশে দাঁড়িয়ে থাকা সোফিয়ার দিকেই তাকায়, যে ইতিমধ্যে তার দিকে তাকিয়ে ক্রু হাসি ঝুলিয়ে বিজয় ভঙ্গিতে হাতের গ্লাসখানা উঁচিয়ে সারহাতকে টোস্ট করে। সারহাত তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আবারও তাকায় সানার দিকে। আরজে, ইউ মেক এ বিগ মিস্টেক। এই বলে সে তড়িঘড়ি করে এজাজের সাথে চলে যায়। এদিকে ঈশানী রাগে লাল হওয়া মুখ নিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়ার আগে একটা হাত তার দিকে আসে। হে বিউটিফুল লেডি, ক্যান আই বি
ইয়োর পার্টনার। ঈশানী চোখ তুলে তাকাতে নজর আসে রেসপে। সে মুখে হাসি চেনে তার হাত বাড়িয়ে দিল। রিজবি ভাই, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগেই। অদূরে দাঁড়িয়ে থাকা রওনাক তাদের দেখে এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের জায়গায় ফিরে যায়। পার্টির ভেতর তখন শব্দের স্তর জমে উঠেছে, ইলেকট্রনিক সুর, মানুষের হাসি, কাছে কাছে ছোকাছুকি, আলোর রং বদলাচ্ছে মুহূর্তে মুহূর্তে। তারই মধ্যে সানাও যেন নিজের সকল অভিমান, রাগ, দূরত্ব সবটুকু ভুলে আর যে সাথে তালে তাল মিলাচ্ছে পেছন থেকে ভেসে আসছে। তোকে বলবো ভাবি কিছু অল্প কথা, তুই স্বপ্নে ছিলি গল্প কথা, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পারা এসেছে তোরই আশকারা, আমার মন তোর পারা এসেছে তোরই আশকারা। ঢাকা শহরের বুক চিরে তেজি হাওয়ার মতো ছুটে চলেছে তিনটে গাড়ি। সারহাদ ভেতরে বারবার তাড়া দিচ্ছে এজাজকে। গাড়ি ঢাকা সিটি হসপিটালের সামনে থামাতেই সারহাদ বেপরোয়া চিত্তে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে করিডোরের কাউন্টার থেকে খবরে নিয়ে ছুটে যায় ভিআইপি কেবিনের দিকে। দরজা ছেলে কেবিনে প্রবেশ করতে সামনে থাকা মানবীকে জড়িয়ে ধরে। সামনের মানবী তার পিছে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। ভেসে এলো নরম মমতা ভরা কণ্ঠস্বর। সারহাদ বাবা, কি হয়েছে? সারহাদ কিছু না বলে তাকে ছেড়ে দিয়ে বেডে বসায়, হাঁচু গেড়ে বসে তার সামনে। মম, তুমি কেন আমার কথা শুনতে চাইছো না? সারহাদ বাবা, দেখো আমি একদম ঠিক আছি। ব্লাস্ট হয়েছে সামনের গাড়ি, আমি অনেক দূরে ছিলাম, শুধুমাত্র একটু হাতে লেগেছে। মম, তুমি জানো আমি কি বলতে চাইছি। মম। মুখ উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাহেলা চৌধুরী, তার কণ্ঠে একরাশ মমতা। আমি ইতালি যাব না, আমি গেলে এই দিকটা কে সামলাবে? তোর উপর অনেক চাপ পড়বে। প্লিজ, আই উইল হ্যান্ডেল এভরিথিং। তুই বুঝতে পারছিস না? সারাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকে বোঝাতে শুরু করে। অনেকক্ষণ বোঝানোর পর রাহেলা চৌধুরী যাওয়ার জন্য রাজি হয়। এজাজ, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার সব শর্ত মঞ্জুর, বলো। তুই সব কিছু বন্ধ করে দিবি, মাফ করে দে ওদের, যা হওয়ার হয়ে গিয়েছে। বাবা, আমি আর কাউকে হারাতে চাই না। আচ্ছা, আমি সবকিছু বন্ধ করে দিব। এবার তুমি প্রমিস করো তুমি যাবে। আচ্ছা ওকে, কিন্তু আমি 1 মাস পরে চলে আসব, আর এসপির খেয়াল রাখবি। ঠিক আছে। এসে রাহেলাকে নিয়ে যায়। রাহেলা যাওয়ার সাথে সাথে সারহাদ নিজের মুঠোফোনখানা বের করতেই চোখের সামনে ভেসে ওঠে সোফিয়ার পাঠানো মেসেজ। নেক্সট টাইম রাহেলা চৌধুরী গাড়িতে থাকবে। সারহাদ রাগে মুঠোফোনখানা চেপে ধরে দেয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেয়। 2 হাতে নিজের চুল চেপে ধরে। আই এম সরি মম, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারবো না, আর না ওদের ছাড়বো। বস, আপনি যেটা বলেছেন সেটা হয়েছে। কেবিনে প্রবেশ ঘটে ইয়ানের। কথাখানা শ্রবণ হতেই সারহাদের মুখে আবারও হাসি ফুটে ওঠে। আর আমার শিকার বস একটু পরেই আসবেন। গুড মিসেস সোফিয়া জাওয়ান, আপনার একদম উচিত হয়নি মমকে এসবে টেনে আনা, আর না আপনার ছেলের উচিত হয়েছে আমার সানামের দিকে তাকানো। গেট রেডি বয়স, আজকে বেসবল না অন্য কিছু খেলবো। ভেন্যুর ভিতরে উচ্ছ্বাস জমতে শুরু করেছে। পার্টির শেষ মুহূর্তেই অপেক্ষা শুধু ট্রেলারের। আলো তখনও পুরো নিভে যায়নি। ক্যামেরা ক্লিক, মাইক্রোফোনের নিঃশব্দ গুঞ্জন, কাচের গ্লাসের শেষ চুমুকের ক্ষীণ ঝংকার। আর যে ভিআইপি শাড়িতে বসে কিন্তু চোখে খুঁজে চলেছে কাঙ্ক্ষিত রমণীকে। ওই সময় ডান্স শেষ হওয়ার পরে সানা কোথায় যেন চলে গিয়েছে। পাশে সোফিয়া জাওয়ান বসে আছেন, মুখে প্রশান্তির ছাপ, চোখে হিসেবি নির্লিপ্ততা। তার শরীরে ভঙ্গি নিখুঁত, আর মুখে সেই চেনা ভদ্রতা যা ক্যামেরা ভালোবাসে। তার পাশে আতিকুর রহমান। আলী মির্জা অনেক আগেই রানাকে নিয়ে চলে গিয়েছে। এবং তো সেই পার্টি শুরুর দিকেই বেরিয়ে পড়েছে তার গুরুত্বপূর্ণ কল আসায়। টেকনিক্যাল টিম শেষবারের মতো সিগন্যাল চেক করে। সবুজ আলো জ্বলে উঠে, তারপর নিভে যায়। কথাবার্তা থেমে যায়। শ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এলইডি স্ক্রিনে ভেসে ওঠে ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেলার শেষ হতে ভেন্যুতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নামে। তারপর তালির ঢেউ, আলো ঝলমল, ফ্ল্যাশের বৃষ্টি,
কাচের গ্লাসে শেষ চুমুকের শব্দ। ঠিক তখনই আবারও এলইডি স্ক্রিনটা জ্বলে উঠে মিডিয়ার কাতারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোফিয়া ফ্রিকুচকে পেছনে তাকাতেই নজরে আসে স্ক্রিনে দেখা যাচ্ছে সোফিয়ার সাথে আতিকুর রহমান ও হানিফুল ইসলাম বসে। সামনে কয়েকদিন আগে মারা যাওয়া কমিশনার, যার মৃত্যু দুর্ঘটনা বলে জানা গেছে, সেই কমিশনার সোফিয়াকে বলছে সে সোফিয়ার অবৈধ ব্যবসার ব্যাপারে সবাইকে বলে দিবে। আতিকুর রহমান তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টাই করে, কিন্তু তার একটাই শর্ত, সে এই ব্যবসার 50% চায়। এটা শুনতে সোফিয়া নিজের হাতে থাকা সেই ধারালো সিলভারের রিংখানা চোখের পলকে ঘুরে এসে কমিশনারের ঘাড়ের কাছে দিলেন এক টান। মুহূর্তেই বিষাক্ত সেই আঘাতে লুটিয়ে পড়লেন মেঝেতে কমিশনার। স্ক্রিনে থাকা এই সোফিয়াকে কেউ চেনে না, চেনা হাসি নেই, চোখে কাচের মতো ঠান্ডা এক স্থিরতা। আর বাকিটা দেখার আগেই আব্বাস লাইন বন্ধ করে দেয়। মিরার একদম পেছনে আলো ছায়ার সীমান্তে দাঁড়িয়ে আছে সানা। কেউ তাকে দেখছে না, কারণ সবাই সামনেই তাকিয়ে। সানার চোখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, তার ঠোঁটের কোণে নিখুঁত হাসে। চাচুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। পাশে থাকা এসপির সাথে হাই ফাইভ করে। সানার ফোনে কোনো ব্ল্যাক হান্টার নাম্বার থেকে এই ভিডিওটা এসেছিল কালকে, সাথেই লেখা ছিল। সানা আর এসপি মিলে এতক্ষণ এটাকে সেট করেছে। খুশদিল ফারুকি ডান্স শেষ হওয়ার পরই সানিতাকে নিয়ে চলে যান। সাথে এসপিকেও ভালো মতন সতর্ক করেন যাতে তার মেয়ের থেকে 100 ফুট দূরে থাকে। বেস্টি, পপকর্ন নিয়ে আসি, বসে বসে সিনেমা দেখবো। না ইয়ার, রাত 1টা বাজে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এখন চাচুমার মেলোড্রামা শুরু হবে। বরং কালকে টিভিতে সিনেমা দেখবো উইথ KL, আপনি ফুল মিনিং বল। উইথ কোকা-কোলা অ্যান্ড লেগ পিস। এই বলে দুজনেই চলে গেল। সানা সত্যি কি কারো নজরে আসেনি? না, অদূরে দাঁড়িয়ে থাকা আর যে ঠিকই লক্ষ্য করেছে। সে জ্যাককে চোখ দিয়ে কিছু ইশারা করতে জ্যাক তাকে আশ্বস্ত করে সানার পিছনে বেরিয়ে যায়। ভিডিও দেখার সাথে সাথে সোফিয়া চোখে আগুন নেমে আসে। সোফিয়া তখনও বসেই ছিল। বাইরে থেকে দেখলে মনে হবে সে অবিচল অটট, কিন্তু তার ভেতরে গোটা সাম্রাজ্য কাঁপছে। তার বুকের ভেতর রাগ জমাট বেঁধে উঠেছে স্তরে স্তর। অপমান, রাগ, নিয়ন্ত্রণ হারানোর রাগ। মনের মধ্যে চলছে অসংখ্য প্রশ্ন। কে তাকে এভাবে প্রকাশ্যে নগ্ন করলো? কে তার নামকে এই আলোর নিচে এনে ফেললো? কে সাহস পেল তার মতো একজনকে প্রশ্নের মুখে দাঁড় করাতে? মুহূর্তেই তার মনে পড়ে ওই সময়কার বলা সানার কথাগুলো। কিন্তু এই মেয়ে এই ভিডিও কোথায় পাবে? দূরে দাঁড়িয়ে থাকা আব্বাসকে চোখ নাড়িয়ে কিছু বলতেই সে চলে গেল। তার হাতের আঙুলগুলো একটা মুহূর্তের জন্য হাতের গ্লাসটাকে শক্ত করে ধরে। কাঁচ আর চামড়ার মাঝখানে চাপ জমে ওঠে। মনে মনে নিজেকে শক্তই করে নেয়, কারণ ভাঙা তার কাজ না, ভাঙানো তার অভ্যাস। হলের ভেতরে বাতাস জমে যায়। কেউ উঠে দাঁড়ায়, কেউ হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, কেউ আবার অবিশ্বাসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ মিথ্যে দেখছে। কিয়ৎকাল পরে বিস্ফোরণ, ফ্ল্যাশ, চিৎকার, প্রেস ও মিডিয়া ফেটে পড়ে। মাইক্রোফোনগুলো যেন অস্ত্র হয়ে ওঠে। প্রশ্নগুলোর গুলির মতো ছুটে আসে সোফিয়া ও আরজে আতিকুর রহমানের দিকে। ম্যাডাম সোফিয়া, এই ভিডিও কি সত্য? আপনি কি ড্রাগ ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত? সোফিয়া জাওয়ান, আপনি কি এই হত্যার সঙ্গে জড়িত? আর যে আপনি কি জানতেন এইখানে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও আছে? তারাও কি যুক্ত? প্রেসের ঢেউ সামনে ধেয়ে আসে আরজে। সোফিয়া ও আতিকুর রহমানের দিকে। রিয়ানা আর নাতাশাকে আয়ান নিয়ে যায় আরজের কথা মতন। গার্ডরা এগোয়, কাঁধে কাঁধে ঝাল তোলে। সোফিয়ার এক ধাপ সামনে আসে। তার মুখে আতঙ্ক নেই, আছে নিয়ন্ত্রণে রাখা আগুন। মনে মনে সে জ্বলে উঠছে। এই ভিডিও মিথ্যা, ডিপ ফেক, প্রযুক্তির অপব্যবহার, আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রেস থামে না, তারা প্রশ্ন ছুড়ে আরজের দিকে। দেখুন, আপনারা শান্ত হন। গার্ডরা প্রেসকে ধীরে ধীরে পেছনে ঠেলে দেয়। মঞ্চের আলো কমে আসে। বাইরে সাইরেনের মতো একটা অস্থিরতা জন্ম নেয়। সোফিয়া ও আতিকুরকে সেফলি নিয়ে যায় গার্ডরা। ভিআইপি করিডোরে ঢুকতে সোফিয়ার মুখ বদলে যায়। আতিকুর রহমানকে পেছনে দরজা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। একটু পর আরজে ও রিজভি আসে। সোফিয়ার ঠোঁটে ফুটে ওঠে ক্রু হাসে। তার হাসি দেখেই আরজে বুঝে যায় এখন কি করতে চলেছে সোফিয়া। মম,
ডোন্ট ডু দ্যাট। কিন্তু সোফিয়া নিজের সিদ্ধান্তে অনড়। রনো বেটা, আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড আই উইল। সে রাতে নিজের সাক্ষী মুছে ফেলতে পারে, সে রাতে ইতিহাস লেখে, আর ইতিহাস সব সময় নীরবদের পক্ষে থাকে না। মম, আমরা এটাকে অন্য উপায়ে। তার বাক্য শেষ হওয়ার আগে সোফিয়া পেছন থেকে তার ঘাড়ে একটা ইঞ্জেকশনই পুশ করে দেয়। মুহূর্তে আর্যের মুখে হিংস্রতায় ফুটে ওঠে, হাতের শিরা চান চান, চোখে ইতিমধ্যেই লাল হয়ে গিয়েছে। সাথে থাকা রিজভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ তারপর যা হবে আর ভাষায় প্রকাশ করা যাবে না। রাত গভীর হয়, জেবি প্রোডাকশন হাউসের দরজাগুলো বন্ধ হয়ে যায়। চারিদিকে বাতাসে ভেসে ওঠে শুধু গলা ফাটা আর্তনাদ। সানা আর এসপি জিপ নিয়ে বের হতেই মুখোমুখি হয় সোফিয়ার লোকদের। তারা সামনে থেকে তাদেরকে গাড়ি রুখে দাঁড়ায়। দুজনে বিস্মিত হয়ে যায়। এসপি গাড়ি থামায়। সানা কিয়ৎকাল যেতেই বুঝতে পারে এগুলো সোফিয়া পাঠিয়েছে। পাশে বসা এসপি বলেছে। এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকায়। সানা বিরক্তিসূচক শব্দ করে। এসপি আরো 1 মিনিট বোঝানোর পর সানা এক পায়ে খাড়া। অবশেষে এসপি বিদায় দিল। সানা গিয়ারে হাত রাখে, ছোচে বাঁকা হাসি, পা এক্সিলেটারে, ইঞ্জিন গর্জনের ধোঁয়া উঠে চারিদিকে। সামনে সোফিয়ার লোকগুলো সুকুচকে তাকিয়ে। তারা বুঝতে পারছে না এরা গাড়ি থেকে নামার পরিবর্তে স্টার্ট কেন দিচ্ছে। সানার সামনে থেকে বলে হচ্ছে, এগুলো নিশ্চয়ই তোর চাচুমার চেলাপোলা। চাচুমার মতো এগুলো গাঞ্জাখোর। আমি লাইফে গুন্ডা দেখি নাই, তোর চাচুমা আবার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে রে। শালা, আমিও দেখি নাই, সবগুলোকে উড়িয়ে দে। কি বলছিস, কি পাগল নাকি? সবগুলোকে উড়াবো আর পুলিশ বসে আঙুল চুষবে? কিছু হবে না, ওরা কিছুদিন ফ্রিতে ডাল ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর সাথে পশ্চাৎ দেশের মারগুলো ফ্রি। অন্য উপায় বল কটকটি। এসপির বাচ্চা, আমার কাছে গাড়ি দে, আমি সবগুলোকে উড়াবো। তোর হাতে গাড়ি দেওয়ার থেকে গুন্ডার হাতে মার খাওয়া আরো ভালো। এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকায়। সানা বিরক্তিসূচক শব্দ করে। আরে ওই রণভীর 4 ঘন্টা লাগিয়ে শিখিয়েছে দেহ। আমি 48 ঘন্টায় ব্যর্থ, আর ওই জাউরা 4 ঘন্টায় সফল। কিভাবে শিখিয়েছে? এদিকে দে, লাইভে দেখাচ্ছি কিভাবে শিখিয়েছে। সানা, আমার কথাটা তো বুঝতে চেষ্টা কর। তাহলে আজ পর্যন্ত বুঝেছি না, তাহলে এখন কেন বুঝবো? এসপি আরো 1 মিনিট বোঝানোর পর সানা এক পায়ে খাড়া। অবশেষে এসপি বিদায় দিল। 1 2 3 তুই কিসের প্রস্তুতি নিচ্ছিস? তাণ্ডব লীলা চালানোর। দেখ, আমি কিন্তু হার্টের রোগী। এই নিয়ে 5 বার হার্ট অ্যাটাক হয়েছে আমার, আর একবার হলে আমি শেষ। আবে ডোন্ট ওয়ারি, আজকে ওইগুলোর কিডনি অ্যাটাক হবে। তোর হাতে গাড়ি দেখলেই আমার হাত পা কলিজা কিডনি সব অ্যাটাক হয়ে যায়। সানা গিয়ারে হাত রাখে, ছোচে বাঁকা হাসি, পা এক্সিলেটারে, ইঞ্জিন গর্জনের ধোঁয়া উঠে চারিদিকে। সামনে সোফিয়ার লোকগুলো সুকুচকে তাকিয়ে। তারা বুঝতে পারছে না এরা গাড়ি থেকে নামার পরিবর্তে স্টার্ট কেন দিচ্ছে। সানার সামনে থেকে বলে হচ্ছে, শক্ত করে সিট বেল্ট লাগা, এখন আমি বোলিং খেলবো। ওই গুন্ডাগুলো পিন আর তোর গাড়ি হচ্ছে বল। সামনে যেটা আসবে সেটাকেই ডিওকে পাঠাবো। ডিওকে মানে কি? ডিরেক্ট উপরওয়ালার কাছে। এই বলে হাই স্পিডে চালিয়ে দেয়। সামনে লোকগুলোর চোখ বড় বড় হয়ে যায়। বুঝে ওঠার আগে 3 জনের ধাক্কা লাগে। ভিতরে এসপি চিৎকার করে ওঠে, আবে তুই 3 জনকে ধাক্কা মেরে দিয়েছিস। ধুর, এটাকে ধাক্কা বলে না রে, এটাকে বলে সোজা কেল্লাফাতে। রাত তোর কেল্লাপাত, তুই 3 জনকে উপরে পাঠিয়েছিস। কিসের 3 জন? ওখানে তো 4টা ছিল। না 3টা ছিল। না 4টা। তোর চোখ বাঁশবাগানে রেখেছিস, 3টাই ছিল। আচ্ছা ঠিক আছে, 3টা। আরেকটাকে উড়িয়ে দিয়ে আসি। এই না না না, আমি মানছি 10টা ছিল না, 100টা ছিল। যা। এখন আমি মানি না। আমার মা, আমি তোর পায়ে ধরছি। আই এম জোকিং ইয়ার। বাট আই টিস। আবে ফুল মিনিং বল। বাট আই টেক ইট সিরিয়াসলি। এসপি হাজার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানা আবারও গাড়ি ঘুরায়। সানাকে ফিরে আসতে দেখে গুন্ডাগুলো আবারও দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে হচ্ছে, বস, আমাদের এই মেয়েকে বোঝানো উচিত, আমরা একে মারবো। লেডিকে কল লাগা। তারা কল করার আগে এসপির কালো জিপ তেজি ঘোড়ার মতো ছুটে এসে আরো 2 জনকেই দিল ধাক্কা। সানার বাচ্চা থাম। বাচ্চা হলে থেমে যাবে,
বাট বাচ্চার মা থামার মোড়ে নেই। তুই থামবি নাকি আমি গাড়ি থেকে ঝাঁপ দিব? সানা সামনে গিয়ে থামে। এসপি বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নেয়। সত্যি করে বল, ওই জাউরা তোকে এগুলো শিখিয়েছে আমাকে মারার জন্য, তাই না? ওই জাউরার মনে মনে এত শয়তানি, শালা নিজে গুলি দিয়ে না মারতে পেরে বউ লাগিয়ে দিয়েছে। এই সব ছাড়, এবার বল আমি 5টাকে উড়িয়েছি কিনা। তুই পাগল, তোর জাউরা পাগল, তোর চাচুমা পাগল, আর সব পাগলের মধ্যে আমি বেচারা ফেসে গেছি। তুই ওদেরকে ডকে পাঠাচ্ছিস না আমাকে ডিজেতে পাঠাচ্ছিস? ডিজে মানে? আব্বে ডিরেক্ট জেলখানা। সানা গাড়ি নিয়ে ওই গুন্ডাগুলোকে আরো কতক্ষণ দৌড়ে সামনে এগিয়ে যায়। পেছনে পড়ে থাকা গুন্ডাগুলোর মধ্যে একজন সোফিয়াকে কল করে। কি হয়েছে? যাই হয়ে যাক, ওই মেয়ে যাতে বেঁচে না ফিরে, আমি আব্বাসকে পাঠাচ্ছি। সানা আর এসপি অনেকটা দূর যেতে 5টা কার তাদের গাড়ি আটকে দাঁড়ায় সামনে। দেখ তোর চাচুমা কি পাঠিয়েছে, গাড়ি পিছনে নে। সানার গাড়ি পেছনে নেওয়ার আগে পেছন থেকেও তাদের ঘিরে ফেলে। গাড়ি থেকে আব্বাস নেমে আসে, সাথে থাকা লোকগুলোর হাতে হকস্টিক। তারা সবাই প্রফেশনাল। সানা আর এসপিকে ইশারা করছে গাড়ি থেকে নামতে। এসপি ও সানা দুজনেই গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। কি করছিস কি এসপি? আমাকে সামনে যেতে দে। আমি আমার উল্টাপাল্টা কুমফু কারাটিগুলো এদের ওপরে এখন ট্রায়াল মারবো। চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাক, না হলে আমি তোকে থাপ্পড় মারবো। দেখ তুই এদের সামলাতে পারবি না। একটা কথাও না বলে গিয়ে ওই জাউরাকে বল কল লাগা। কি দিয়ে কল দিব? কেন, মোবাইল কোথায়? ব্যাগে। ব্যাগ কোথায়? গাড়িতে। গাড়ি কোথায়? তা তোর পকেটে, গাড়ি পেছনে। না। বাহ, ভালো কাজ। শোন, আমি যা বলবো সেটাই করবি। আমি এদের ব্যস্ত রাখবো। তুই এই সুযোগে তুই পালাবি, বুঝতে পেরেছিস? বুঝতে পারিনি। তুই কি আমাকে ভীতু মনে করেছিস? আমি এদের কেলাবো। একটা কথাও বলবি না, তুই পালাবি। কেলাবো। বল পালাবো। কেলাবো। আচ্ছা তুই থাক, সুযোগ পেলে গাড়িতে গিয়ে ওই জাউরাকে কল করবি। আজকে আমি এদের দেখাবো আমার সঠিক কুংফু ক্যারাটে। এসপি সানাকে তার পেছনে হাত দিয়ে নিয়ে আগলে দাঁড়ায়। ঘাড় কাত করে মটকা ফুটিয়ে নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চারিপাশে থেকে সোফিয়ার লোকগুলো তাদের দিকে এগিয়ে আসছে। রাতের গভীরতা চারিপাশকে শুষে নিচ্ছে। চাঁদ আকাশে একা দাঁড়িয়ে, মেঘের চাদরে ঢাকা পড়ে। ধীর অন্ধামিত বাতাসে মিশে শীতলতা। সেই শীতল পরিবেশের মধ্যে এক ঘন নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে চৌধুরীর পুরনো ফ্যাক্টরির ভগ্ন স্মৃতি মিল। বাইরে থেকে একদম শান্ত, দরজাগুলো তালাবদ্ধ, যেন দিকভ্রান্ত এক পৃথিবী থেকে বিচ্ছিন্ন এচে। কিন্তু ভেতরে বেসমেন্টে চলছে উত্তাল পরিস্থিতি। ভঙ্গুর শব্দ প্রতিধ্বনি হচ্ছে যেন নিঃশব্দ চিৎকারের আওয়াজ। আতিকুর রহমানকে একটা শক্ত কাঠের চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ তার সামনে বেধড়কভাবে মারধর করেছে সিরাজকে কতগুলো লোক। তিনি গলা ফাটিয়ে চিৎকার করছেন, কিন্তু সামনের যন্ত্র মানবগুলো তার দিকে তাকে আর থামছেই না থামছে। প্রথমে তিনি বুঝতে পারেনি তাকে এখানে কেন আনা হয়েছে, কিভাবে বা আনা হয়েছে। তিনি জেবি প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছেন, তারপর গাড়িতে উঠেছেন, তারপর আর মনে নেই। ভেতরে ভয়ে তিনি বারবার কেঁপে উঠেছেন। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে সারহাদ। ভদ্রলোক সারহাদকে দেখে তার চোখে তাজ্জব বনে গেলেন। সারহাদ, তুমি এখানে? সারহাদ কোনো কথা বলে না, সে শুধুমাত্র এগিয়ে যায়। আতিকুর রহমানের সামনে থাকা টেবিলের উপর একে একে রাখে কাভার্ড স্টিল ড্যাগার, বোন হ্যান্ডেল ছুরি, ইন্ডাস্ট্রিয়াল কাঁচার, টেলার্স কাঁচি, ফাইলিং ব্লেড ও বিভিন্ন ধরনের ছুরি, চাকু। আতিকুর রহমান সেগুলোই দেখে চোখ বড় বড় করে বেরিয়ে আসার উপক্রম। কোনটা দিয়ে শুরু করা উচিত আমাদের? এই বাক্যটা আতিকুর রহমানের ভেতরে কাঁপিয়ে তোলে। তার গলা দিয়ে যেন একটা স্বরও বের হতে চাইছে না। সারহাদ ধীরে হাঁটে ফ্যাক্টরির মেঝেতে তার পায়ের শব্দ ঝংকার তুলে ফিরে আসে। তার চোখেও এক অদ্ভুত তৃপ্তি, যেন মনে হচ্ছে ভয় ও তৃপ্তির এক মিশ্রণ। আধো আধো স্বরে বুলি আওড়ায় আতিকুর রহমান। এসবের মানে কি? সারহাদ ঘুরে তার পেছনের কাঁধে হাত রাখে, কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে উঠছে, ডোন্ট ওয়ারি, আমি তোকে অতীতের করা পাপের জন্য নিয়ে আসিনি। তার জন্য প্রচুর সময় ছিল। তুই আমার সানামের দিকে তাকিয়েছিস। জানিস ওই সময় আমার কি ইচ্ছে করেছিল?
আমি নিজাতে তোর রুটা টেনে হিসেবে বের করি। আমার 12 বছরের তপস্যার দিকে তুই নজর দিয়েছিস, এখন আমি তোর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের 12 টুকরো করব। সামনে বসে থাকা 50 ঊর্ধ্ব আতিকুর রহমান বারবার কেঁপে উঠেছে তার কথায়। ভয়ে তার ঘাম কবেই ছুটে গিয়েছে, এবার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার পালা। দেখ, তুই যা চাইবি তাই পাবি। তুই বল কতটা। তার বাক্য সম্পূর্ণ করার আগে সারহাত হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়ে। আতিকুর রহমানের ঘাড়ে একটা রিজেন পুশ করতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। সারহাত প্রথমে একটি ধারালো ছুরি হাতে নিয়ে এসে আতিকুর রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে। আতিকুর রহমান যার মধ্যে ছিল ভয়, বাঁচার একটু আশা, সেগুলোকে একপাশে রেখে আতিকুর রহমান হাত পা কিছুটা নাড়াতেই পারছেন, তবুও সারহাতের কাছে যেন শেষবারের মতো প্রাণ ভিক্ষাই চাইলেন। আতিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু সামনে থাকা মানবের সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের কাছে ব্যস্ত। সব কাজ শেষে সারহাত উঠে দাঁড়ালো। পেছন থেকে এগিয়ে আসে ইয়ান। সারহাত তার দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, সানা আর এসপি কোথায়? বস, ম্যাম স্যারের সাথে বেরিয়ে পড়েছে। ইয়ানকে সারহাত ওই সময় রেখে এসেছিল বাইরে সানা ও এসপির উপর নজর রাখতে। তারা বেরিয়ে পড়তে ইয়ান নিশ্চিত মনে চলে আসে। ওকে, ক্লিন ইট। এই বলে সারহাত বেরিয়ে পড়ে। তার মুখের অনুভূতি এমন যেন এখন কিছুই হয়নি এখানে। 12 কি 15 জন সোফিয়া লোক ওগুলোর সামনে দাঁড়িয়ে, সানা আর এসপি দুজনে হুটি পড়ে। তারা ওই সময় ভিডিও সেট করতে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। সব আগে থেকে দুজনে প্ল্যান করে এসেছে। আব্বাস কানে মোবাইল তুলে গাড়ি নিয়ে চলে গেছে। ইয়াহু ইয়াহু ইয়াহ ডিসুম ডিসুম ডিসুম। তুই এমন করছিস কেন? যাতে তারা মনে করে আমরা প্রফেশনাল। हम भी किसी से कम नहीं। শোন, যেটা বলেছিস সেটা মনে আছে তো? আরে হ্যাঁ রে ভাই, আর কতবার বলবি? না ম্যাডাম, আপনার তো আবার ভোলার রোগ আছে। প্রথমে 4-5 জন তাদের দিকে এগিয়ে আসে। এসপি তাদের একের পর এক নিজের দক্ষতায় হারিয়ে দেয়। সে কাউকে সানার দিকে আসতে দিচ্ছে না। তারপরও একজন সানার দিকে এগিয়ে আসে। সানা প্রথমে কোনো দিকে না তাকে নাকে মুখ চোখে মুখে উঁচু পাল্টা একের পর এক ঘুষি মারতে থাকে। সাথে তার আজ পর্যন্ত শিখা আধুনিক ক্যারেটে তো আছেই। এই নে শালা, আমার দিকে হাত বাড়িয়েছিস, নে আমার ডান হাতের মসলদর মুক্কা, বাম হাতের 5 মন ওয়ালা কিল, সাথে উষ্টা ফ্রি উইথ দবাং মার্কা থাপড়। নে নে নে। লোকটা আত্মরক্ষা ও সুযোগ পায়নি। একের পর এক এদিক থেকে ওই দিক থেকে মেরেই চলেছে। মারের কোনো বেগ ব্যালেন্স নেই। মনে হচ্ছে সামনের রমণী চোখ বন্ধ করে মেরে চলেছে। অবশেষে সে হাড়ি মেরে নিল। মাফ করে দেন আমারে, আমি ভালো হইয়া যামু। বাপের জন্মে আর গুন্ডাগিরি করবো না। আর আপনার মতো বেডিম্যান ছেড়ে কিডন্যাপ করতেও দূরে থাক, এই সামনেও আইতান্ন। সানা তার কলার টেনে ধরে গালে আরো একটা থাপ্পড় লাগায়। আম্মা বললে ছাইরা দিমু, বল আম্মা। বলো আম্মা। আবে শুধু আম্মা বল। শুধু আম্মা? থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত সাদা করে ফেলবো। অনলি আম্মা বল। অনলি আম্মা? আরে খালি আম্মা বল, খালি আম্মা। খালি আম্মা? যা তুই খালা আম্মা বল। খালাম্মা। শালা, এবার যে বলতে পারলি। আম্মা বলতে গেলে শুধু তোর প্যান্ট ভিজে যায়। ও শানার বাচ্চা, তুই ওকে ছাড়। বেটা তো এভাবে গেছে, অন্যগুলোকে দেখ তোর পিছনে। আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম তুই ছাড়া আরো তো তোর ভাই বোন আছে। যা, আজকের জন্য ক্লাস এতটুকুই। অন্য আরেকদিন দেখা হলে পুরো ক্লাস নিব, বুঝতে পেরেছিস? আর প্যাম্পাস পরে আসবি। ছেড়ে দিলে লোকটাকে এইভাবেই আরো 2-3 জনকে কেলানোর পর হঠাৎই এসপি একজনকে সামনে থেকে নিয়ে আসে। কটকটি, একে একটা থাপ্পড় লাগা। আমি তোর স্পেশাল দাবাং মার্কা থাপ্পড় খাওয়ানোর জন্য এনেছি। সানা সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে একটা থাপ্পড় মারার জন্য। হাতে মোটকা ফুটিয়ে থাপ্পড় দিতে লোকটা নিচে পড়ে গেল আর লেগে গেল এসপির গালে। এসপি ঠাস করে পড়ে যায় নিচে। অবশেষে আমাকে এই দিনও দেখতে হলো। তুই আমাকে এভাবে মারতে পারলি? আরে না না ইয়ার, আমি তো একে একে মারতে চেয়েছিলাম। শালা এই মারার আগেই বেহুশ হয়ে পড়েছে। ব্যাস। ইতিমধ্যে তাদের দিকে বাকি লোকগুলো আসবে, তার আগে সানা হাত উঁচিয়ে তাদের থামিয়ে দেয়। এই মুহূর্তে আর এক কদম এগোলে তোদের সবগুলোর পা
LIS হয়ে যাবে। LIS মানে? আব্বে, ল্যাগ ইন্টু স্মল, খাঁটি বাংলায় পা ছোট হয়ে যাবে রে তোদের। হ্যাঁ ওটাই, দূরে থাক। আগে শত্রু তারপর বন্ধু। হবে আগে বন্ধু তারপর শত্রু। হ্যাঁ আগে বন্ধু তারপর শত্রু। তাড়াতাড়ি সানা এসপিকে তোলে। ওফ ইয়ার, একটা থাপ্পড়েই তুই পড়ে গেলি। বিয়ের পর তো বউয়ের হাতে এমন কত কেলানি খাবি উঠতে বসতে, তখন তো তুই সারা দিন নিচেই পড়ে থাকবি। শোন, আমি ওই সময় প্রস্তুত ছিলাম না। এখন প্রস্তুত আছিস? আরেকটা কানের নিচে লাগাই। আরে ওদের লাগা, এখন দেখবি আমার পাওয়ার। এই বলে এসপি হাত ক্যারেক্টার স্টাইলে ধরে নিনজা স্টাইল পা নাড়াচ্ছে। সো গাইস, গুন্ডা অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের মুক্কা মারার জন্য আমার কাছে আছে গুলিস্তান কা গুলবাহার। এসপি নিজের পা থামিয়ে তড়িৎ গতিতে তার দিকে তাকায়। সানা তাড়াতাড়ি নিজের ভুল শুচ্ছে, আবারও বলে হচ্ছে পাকিস্তান কা খেলোয়াড়